আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত। আজ আমরা এমন একটা রোমাঞ্চকর ইকো থ্রিলার বা পরিবেশগত রহস্যের গভীরে ডুব দেব, যা আমাদের খুব চেনা সুন্দরবনের ঠিক কেন্দ্রস্থলে লুকিয়ে থাকা এক বিশাল আর ভয়ঙ্কর ষড়যন্ত্রকে চোখের সামনে তুলে ধরবে। আমাদের আজকের আলোচনার বিষয় কালো জলের শহর, খুলনার সুন্দরবনের আড়ালে লুকানো এক ভয়ঙ্কর সত্য। চলুন আর দেরি না করে সরাসরি মূল ঘটনায় যাওয়া যাক। বনের শ্বাস কথাটা শুনলে কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার মনে হয়, তাই না? খুলনার স্থানীয় মানুষেরা বিশ্বাস করে রাতের অন্ধকারে রূপসা নদীর তীর ঘেঁষে যে অদ্ভুত বাতাস আর অচেনা গন্ধ ভেসে আসে, সেটাই আসলে বনের শ্বাস। আর যেদিন এই শ্বাস বেশি জোরালো হয়, সেদিন নাকি অদ্ভুত রহস্যময় কিছু একটা ঘটে। ঠিক এমনই এক থমথমে ভারী আবহাওয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে আমাদের আজকের এই টান টান উত্তেজনার গল্প। প্রথম অধ্যায়, একটি রহস্যময় আগমন রূপসার ঘাটে। কল্পনা করা যাক একটা অন্ধকার শ্বাসরুদ্ধকর রাত। ঢাকা থেকে আসা সাংবাদিক তাহসিন মাহমুদ ঠিক ওই রূপসার অন্ধকার ঘাটেই বসে আছে। গত ৩ মাস ধরে তার মেন্টর আর বন্ধু শিপন নিখোঁজ, আর তাসিন সেখানে বসে আছে ওই নিখোঁজ বন্ধুরই কোনো একটা সূত্রের আশায়। আর ঠিক সেই মুহূর্তেই এমন একটা ঘটনা ঘটে যা পুরো গল্পের মোড় একেবারে ঘুরিয়ে দেয়। রাতের অন্ধকারে একটা ছোট নৌকা এসে ঘাটে ভিড়ল, আর সেখান থেকে নামল এক মেয়ে। সারা শরীর কাদায় মাখামাখি, ক্লান্তিতে ভেঙে পড়ছে, পায়ে কোনো জুতো নেই, কিন্তু তার বুকে শক্ত করে চেপে ধরা আছে একটা ক্যামেরার মেমোরি কার্ড। মেয়েটির নাম তানহা, সে একজন বন গবেষক। রাতের অন্ধকারে কোনো এক অজানা শত্রুর হাত থেকে প্রাণ হাতে করে পালিয়ে এসেছে সে, আর এসে জানায় তার কাছে এমন কিছু বিস্ফোরক প্রমাণ আছে যা রীতিমতো সবকিছু উল্টে পাল্টে দেবে। পরবর্তী অধ্যায়, সুন্দরবনের গভীরে ধ্বংসযজ্ঞ, অবৈধ গ্যাস উত্তোলন। তানহার ওই মেমোরি কার্ড থেকে যে তথ্য বেরিয়ে আসে সেটা আক্ষরিক অর্থেই চমকে দেওয়ার মতো। সুন্দরবনে অবৈধভাবে কাঠ পাচারের কথা তো আমরা প্রায় শুনে থাকি, কিন্তু তানহা যে সত্যটা সামনে আনে সেটা এর চেয়েও অনেক অনেক বেশি ভয়ঙ্কর। সংরক্ষিত এই বনের একেবারে গহীন ভেতরে সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে চলছে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের এক বিশাল অবৈধ কর্মযজ্ঞ। এই অবৈধ কাজটা পুরো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমকে কিভাবে তিলে তিলে ধ্বংস করছে তার একটা পরিষ্কার চিত্র এবার দেখে নেওয়া যাক। মাটি খুঁড়ে গ্যাস তোলার ফলে মাটির নিচ থেকে ভয়ঙ্কর সব বিষাক্ত পদার্থ ওপরে উঠে আসছে। এর ফলাফলটা কি দাঁড়াচ্ছে? ১. মাইলের পর মাইল গাছ মরে যাচ্ছে। ২. বন্য প্রাণীরা নিজেদের বাসস্থান ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। এবং ৩. নদীর পানি একেবারে আলকাত্রার মতো কালো হয়ে যাচ্ছে। এই কালো পানি স্থানীয় পরিবেশ আর মানুষদের জন্য তৈরি করছে এক নীরব মৃত্যুফাদ। একবার দুটো সম্পূর্ণ বিপরীত চিত্র পাশাপাশি কল্পনা করা যাক। একদিকে রয়েছে আমাদের সেই চিরচেনা ভোরের সুন্দরবন, যেখানে পাখির মিষ্টি ডাক, হরিণের ছুটে চলা আর এক নৈসর্গিক শান্তি বিরাজ করে, আর অন্যদিকে ঠিক যেন একটা ইন্ডাস্ট্রিয়াল নাইটমেয়ার বা কালো জলের ক্যাম্প, যেখানে শুধু রয়েছে সারি সারি মরা গাছ আর বিষাক্ত কালো জল। মানুষের অন্ধ লোভ যে প্রকৃতিকে কতটা নির্দয়ভাবে ধ্বংস করতে পারে, এটা তারই এক জ্বলন্ত প্রমাণ। এবার আসা যাক পরের অংশে, দুর্নীতির কালো জাল, ক্ষমতার আড়ালে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এত বড় একটা অপরাধ সবার চোখের আড়ালে দিনের পর দিন কিভাবে টিকে আছে? এর উত্তর লুকিয়ে আছে এক বিশাল দুর্নীতির নেটওয়ার্কের মধ্যে। আর এই পুরো নেটওয়ার্কের মাস্টারমাইন্ড বা মূল হোতা হলেন আনোয়ার সাহেব। স্থানীয়ভাবে তিনি একজন অত্যন্ত প্রভাবশালী শিল্পপতি, যাকে সবাই এক নামে দানশীল মানুষ হিসাবেই চেনে। কিন্তু সেই ভদ্র মুখোশের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রূপ, যার প্রভাবের জাল থেকে খোদ পুলিশ প্রশাসনও মুক্ত নয়। আনোয়ার সাহেবের ক্ষমতার হাত ঠিক কতদূর পর্যন্ত ছড়ানো তার প্রমাণ কিন্তু খুব দ্রুতই পাওয়া যায়। বিপদ কিভাবে ধাপে ধাপে ঘণ্টার পর ঘণ্টা বাড়তে থাকে তা সত্যি রোমাঞ্চকর। প্রথমে দুর্নীতির সাথে সরাসরি জড়িত সাব ইন্সপেক্টর করিমের হঠাৎ আগমন তাদের সতর্ক করে দেয়। এরপর হাতে গোনা কয়েক মিনিটের মধ্যেই মেস থেকে এক রুদ্ধশ্বাস পলায়ন। তারপর হালিম চাচা নৌকায় করে রাতের অন্ধকারে ঘণ্টার পর ঘণ্টা যাত্রা, এবং অবশেষে সব বিপদ মাথায় নিয়ে বনের একেবারে গভীরে প্রবেশ। ছোট ছোট এই ঘটনাগুলো গল্পে এক অদ্ভুত টানটান উত্তেজনা তৈরি করে। আমাদের পরবর্তী অধ্যায়, শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান, ক্যাম্পে অনুপ্রবেশ। বনের গভীরে কড়া পাহারায় থাকা সেই ড্রিলিং ক্যাম্পের ভেতরে অত্যন্ত সতর্কতার সাথে লুকিয়ে প্রবেশ করতেই ঘটে এক চমকপ্রদ ঘটনা। ক্যাম্পের এক অন্ধকার কোণে একটা তাঁবুর ভেতরে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে খোদ সেই নিখোঁজ সাংবাদিক শিপন। তবে উদ্ধার অভিযানটা কিন্তু মোটেও সহজ ছিল না। শিপনকে নিয়ে পালানোর ঠিক সেই মুহূর্তেই শুরু হয়ে যায় ধাওয়া। কাদামাখা জঙ্গলের ভেতর দিয়ে প্রাণপণে দৌড়ানো, পেছন থেকে ক্রমাগত ধেয়ে আসা গুলি, আর তারপর জীবন বাঁচাতে সেই হাড় কাঁপানো ঠান্ডা বিষাক্ত কালো নদীর পানিতে এক মরিয়া ঝাঁপ। পুরো ব্যাপারটা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাই না?
কিন্তু সৌভাগ্যবশত শেষমেশ হালিম চাচার নৌকায় করে সেই সাক্ষাৎ মৃত্যুফাত থেকে পালিয়ে আসতে সক্ষম হয় তারা। গল্পের এই পর্যায়ে আমরা এসে পড়েছি অন্ধকারের পর আলোর দিশা, সত্য প্রকাশ অংশে। এখানে একটা জিনিস খেয়াল করা খুব জরুরি, শুধুমাত্র নিজেদের জীবন বাঁচিয়ে পালিয়ে আসাই কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল না। এই দুর্নীতির শেকড় অনেক গভীরে। শুধু স্থানীয় পর্যায়ে এই খবর প্রকাশ করলে আনোয়ার সাহেবের ক্ষমতা সেটাকে খুব সহজে ধামাচাপা দিয়ে দেবে। তাই এই ভয়াবহ সত্যকে সবার সামনে এমনভাবে আনতে হবে যাতে কেউ আর কোনোভাবেই সেটা লুকাতে না পারে। আর এই কাজটাই করা হয়েছিল অত্যন্ত সুপরিকল্পিতভাবে, ঠিক একটা মাস্টার প্ল্যানের মতো। প্রথম ধাপে সমস্ত প্রমাণ সরাসরি পাঠিয়ে দেওয়া হলো ঢাকার পরিবেশ মন্ত্রণালয়। দ্বিতীয় ধাপে একটা অনলাইন পোর্টালে সম্পূর্ণ প্রমাণের ভিডিওটা রিলিজ করে দেওয়া হলো। আর তৃতীয় ধাপে ঢাকার বড় বড় মূলধারার মিডিয়াগুলোতে এই তথ্য একেবারে ছড়িয়ে দেওয়া হলো। এই যে একটা বহুমুখী সমন্বিত পদক্ষেপ, ঠিক এই কারণেই স্থানীয় দুর্নীতির শক্ত দেয়াল ভেঙে সত্যকে শেষ পর্যন্ত প্রকাশ করা সম্ভব হয়েছিল। এই অসীম সাহসিকতার ফলাফল কি হল? স্পেশাল ফোর্সের হাতে আনোয়ার সাহেবের মতো প্রবল ক্ষমতাবান ব্যক্তি অবশেষে গ্রেপ্তার হল। বনের ভেতরের সেই অবৈধ ক্যাম্প পুরোপুরি সিলগালা করে দেওয়া হল। আর সেই সাথে তানহার বাবার রহস্যজনক মৃত্যুরও নতুন করে তদন্ত শুরু হল। অদম্য সাহস আর নির্ভীক সাংবাদিকতা যখন এক হয়, তখন যত বড় ক্ষমতাবান অপরাধী হোক না কেন, তাদের লোভের সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য। এই পুরো বিশ্লেষণের একেবারে শেষে এসে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। রূপসার কালো জল কি আবার আগের মতো সোনালি হবে? অবৈধ ড্রিলিং তো বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু নদীর জল পরিষ্কার হতে হয়তো আরও বেশ কিছুটা সময় লাগবে। প্রকৃতি তার নিজের ক্ষত সারিয়ে তোলার এক অসীম ক্ষমতা রাখে, ঠিক যেমন গভীর অন্ধকারের পরই ভোরের আলো ফুটে ওঠে। কিন্তু প্রকৃতির ওপর চলা এই নির্মম ধ্বংসযজ্ঞ আমাদের বারবার মনে করিয়ে দেয় এই সুন্দরবনকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আশা করা যায় রোমাঞ্চকর এই আলোচনাটি পরিবেশ সুরক্ষার বিষয়ে আমাদের সবাইকে নতুন করে ভাবতে সাহায্য করবে। আজ এ পর্যন্তই।